একটা যুগের অবসান হলো। এটা তো এটা অবশ্যই মানে উনি ওনার চলে যাওয়া মানে একটা বিশাল বিশাল আহ, জগৎ, যে জগৎকে উনি বাংলা সাহিত্যে এনেছিলেন এবং সাধারণত আমাদের আহ, দেখাশোনার যে জগৎ তার বাইরেকার একটা জীবনকে উনি তুলে এনেছিলেন ওনার অভিজ্ঞতা থেকে, ওনার দেখা থেকে বাংলা সাহিত্যে। এবং সেইগুলি সেই সময়, অর্থাৎ যখন তিনি সেই সময় লিখছেন 60s বা নেক্সট 70s, সেই সময় অত্যন্ত জনপ্রিয় এবং পরবর্তীকালেও যতবার সেগুলো আমরা পড়েছি নগর জীবনকে এতটাই আহ, এতটাই বুদ্ধি এবং পর্যবেক্ষণে দেখেছিলেন যে বাংলা সাহিত্যে তার কীর্তি সত্যি অনেক 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 চিরস্থায়ী স্বাক্ষর রেখে গেছে। প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায় ওরফে সাহিত্যিক শঙ্কর 92 বছর বয়সে প্রয়াণ হলো তার। প্রায় মাসখানেক ধরেই অসুস্থ ছিলেন তিনি। চৌরঙ্গি কত অজানারে যেখানে যেমন বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সম্রাট ও সুন্দরী, চরণ ছুঁয়ে যায় এর লেখক শঙ্কর। আজ শুধু নক্ষত্রপতন নয়, বাংলা সাহিত্যের ক্ষেত্রে ইন্দ্রপতন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, কি জানা যাচ্ছে শেষকৃত্য সম্পর্কে? পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে? দেখো, এখনো মণিশঙ্কর মুখোপাধ্যায়ের দেহ হাসপাতালে আছেন এবং সেখানে তার কন্যা তনয়া তিনি এসছেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং তারপর এখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে। তারপর তিনি সিদ্ধান্ত জানাবেন কি করবেন। আজকে খানিকটা আগে যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে লেটেস্ট, যে খানিকটা আগে তিনি পরলোক গমন করেন। এবং মণিশঙ্কর মুখোপাধ্যায়ের 92 বছর বয়স, এমনিতেই অসুস্থ ছিলেন মাসখানেক আগে। কৃষ্ণেন্দু, আমি তোমায় একটু বিরত করছি। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শীর্ষেন্দু বাবু, আজকে চলে গেলেন সাহিত্যিক শঙ্কর। মাত্র 4 বছর আগের ছবি আমাদের টেলিভিশনের পর্দায় চলছে, যেখানে এবিপি আনন্দ সম্মানিত হয়েছিল, আমরা সম্মানিত হয়েছিলাম সেরা বাঙালিতে সেরা পুরস্কার তার হাতে তুলে দিতে পেরে, যে পুরস্কার আপনি তুলে দিয়েছিলেন। যদি আপনাদের ব্যক্তিগত জায়গাটা একটু ভাগ করে নেন আমাদের সঙ্গে। শঙ্করের সঙ্গে আমার তো লেখক জীবনের শুরু থেকেই পরিচয় ছিল। তখন উনি বড় চাকরি করতেন, মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা হতো। চাকরি বড় করতেন, বড় একজন লেখক, কিন্তু তার ব্যবহারে একদম বোঝা যেত না। এত অমায়িক এবং এত নিরহংকার, এত মাটির মানুষ, যে তার ব্যবহারটাই আমার যেন বহু কাজ একদিন বাজবে মনে থাকবে। এবং একটা শান্ত মানুষ, তার কোনো উদ্বেগ নেই, রাগ নেই, কিছু নেই, এরকম মানুষ দেখা যায় না। আমি তো মানুষের কথাটা প্রথম বললাম এই কারণে, লেখক হিসেবে তো তার মূল্যায়ন আমি তো করবো এবং আমার পরবর্তীকালে আরো অনেকদিন ধরে তার মূল্যায়ন হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তার কত অজানারে। এবং আমার আরেকটি বই ভীষণ প্রিয়, সেটার কথা সবাই হয়তো জানে না। সেটা হচ্ছে নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি। এটি একটু অন্য ফর্মে লেখা এবং অসাধারণ একটি উপন্যাস। লোকে এটার কথা জানে না, চৌরঙ্গীর কথা বলে, জনঅরণ্যের কথা বলে বা অন্যান্য উপন্যাসের কথা বলে, কিন্তু আমার এই নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি উপন্যাসটি খুব ভালো লাগে। মানুষ হিসেবে যেমন ছিলেন, লেখক হিসেবে হচ্ছে অত্যন্ত শক্তিশালী লেখক ছিলেন। এবং একটা প্রায় ধরো 40 বছর তো হবেই, বছর 40-50 ধরে তিনি তো বাংলা সাহিত্যকে প্রায় শাসন করেছেন। একেবারে চূড়ায় বসেছিলেন তিনি জনপ্রিয়তার। সব দিক দিয়ে শঙ্কর অসাধারণ একটা জীবনযাপন করে গেছেন। তার প্রয়াণে আমি আজকে একটা বিরাট শূন্যতা বোধ করছি, ব্যক্তিগতভাবেও এবং একজন পাঠক হিসেবেও। প্রথম কথা, তাকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করতাম। কি উৎসাহ! এই এত বয়স, 90 কাছাকাছি বয়স, গত বছরও আমি দেখেছি, এই বছরের আগের বছর উনি মাঠে বসে, দেশ পাবলিকেশনের সামনে মাঠে বসে উনি পাঠকদের বইয়ে সই করছেন। এবং সে বিরাট লাইন এবং প্রচুর সই করতে হচ্ছে, কোনো ক্লান্তি নেই। এটা দেখে এত ভালো লাগলো যে পাঠকের প্রতি তার দায়বদ্ধতা আর মানুষের প্রতিও দায়বদ্ধতা। তখন হাঁটতে পারেন না, হুইল চেয়ারে, তা সত্ত্বেও তিনি বইমেলায় গিয়ে কি উৎসাহের সঙ্গে সই দিচ্ছেন, দেখে চোখ জুড়িয়ে গেল। তো আজকে তার প্রয়াণ ঘটলো, এটা আমাদের কাছে খুব দুঃখের। তাকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, আর কি জানাবো বল। শীর্ষেন্দু বাবু, অনেক ধন্যবাদ।
শিবরাম চক্রবর্তী নাকি যখনই আপনার সঙ্গে দেখা হতো তিনি হাতে লজেন্স বা ওই হরলিক্স গুঁড়ো দিতেন, যেটা তিনি বলতেন যে রাবড়ি চূর্ণ, এবং বলতেন যে ওই রাবড়ি চূর্ণ সবসময় খাবে যাতে লেখায় মিষ্টত্ব থাকে। আমার আপনার কাছে আজকের সন্ধ্যায় একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে কোন রাবড়ি চূর্ণ খেয়ে দশকের পর দশক পৃথিবীর নানা কোণে আপনি বাঙালি পাঠককে মজিয়ে রাখলেন দাদা? কোন রাবড়ি চূর্ণ খেয়েন? শিবরামবাবু যেটা দিতেন সেটা হচ্ছে হরলিক্স চূর্ণ, কিন্তু বলেছেন কখনো বলো না, তাহলে দাম এক্ষুনি আবার বেড়ে যাবে হরলিক্সে। সেই ভয়ে আমি সে নামটা বলতে সাহস পেতাম না। অনেকদিন পরে জানেন ইয়েতে গিয়েছিলাম, লন্ডন বুক ফেয়ারে। সেবারে বাঙালিদের অনেকগুলো লেখা বেরিয়েছিল, আমিও তার মধ্যে একটু ছিলাম। তো ওখানে সাহেবরা জিজ্ঞেস করলো যে ইংরেজদের কাছে কিছুই কি শেখেননি আপনারা? আমি বললাম হ্যাঁ শিখিয়েছি, কিন্তু পাবলিসিটি হয়ে যাবে বলে বলতে পারি না। কি বলেন? আমি বললাম আমরা যখন ছোট তখন হরলিক্স পাওয়া যেত না, সব যুদ্ধে চলে গেছে, কিন্তু হরলিক্স কোম্পানি বুঝে সুঝিয়ে তো বিজ্ঞাপন মাঝে মাঝে দিয়ে যেত। বলতো তাতে লিখেছিল যে হরলিক্স এখন পাওয়া যাচ্ছে না, ইট হ্যাজ গান টু ওয়ার, তবে অপেক্ষা করতে পারো, একদিন ওটা ফিরে আসবে, ইট ইজ ওয়ার্থ ওয়েটিং ফর। আমারও হয়েছে তাই জানেন, অনেক দিন ধরে লিখছি, কেউ দেখে না, নজরও করে না, মানুষও মনে করে না, কেউ বলে টুকেছে এইসব বলতো, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে হরলিক্স ইজ ওয়েটিং ফর। তো ওইটা আমি আপনাদের কাছে শিখেছি যে ধৈর্য ধরে থাকলে কপালে হয়তো যেতে পারে। এখন সাহেবরা ভালো বলেছে, দেখি দেশের লোকেরা কি করে। সাহেবদের দয়াতে যা হওয়া তাই হয়েছে, হবে এটা ভাবিনি। আপনাদের কি বলবো, কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কী বা করবার আছে। আমি মনে মনে জানি আমার দর কতটুকু, তবু সেইটুকু ওয়ার্থ ওয়েটিং ফর। থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা, বাঙালি জানে যে আপনার দর কতটুকু। আমার শুধু শেষ প্রশ্ন, যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একবার নাকি আপনাকে বলেছিলেন যে লেখক যখন লিখছেন সেই উপন্যাসের প্রথম 30 পাতা অবধি পড়বার দায়িত্ব পাঠকের, আর তারপর থেকে সবটুকু লেখকের দায়িত্ব। আপনি যখন লেখেন তখন লেখার কোনো ফর্মুলা মাথায় থাকে, নাকি ওই যে আপনার কলমের ম্যাজিকটা ওটা কোথা থেকে আসে? ওটা সত্যি কথা বলতে কি জানেন, ভগবানই জুটিয়ে দেয়। চেষ্টা করতে করতে কখনো লেগে যায়। আর শরণু আর একটা কথা বাবাকে বলতেন, বাবা যখন সময় থাকবে সময় নষ্ট করো না। আমি কী করবো তাহলে বলুন? পুনার বাড়িতে বসে বসে আমাকে বললেন তুমি এই বড় ডিকশনারি আছে ওইটা পড়বে। আমি মানে কি, মানে যে কোনো জায়গায় খুলবে, ডিকশনারি থেকে যত আইডিয়া পাবে ছাপানো অবস্থায়, আর কোনো লেখক তোমাকে সেগুলো বলবে না। সুতরাং তোমার দেবতা হচ্ছেন হরিচরণ বাবু। তার বই 1-2 খণ্ড কিনেছিলাম এবং সেটা আমি আজও উল্টে যাই। এবং সত্যি কথা বলতে যখন আইডিয়া কমে যায় তখন হরিচরণ বাবুই আমাকে বাঁচিয়ে দেন। ওর প্রতি পাতায় পাতায় গল্প রয়েছে, সেই করে যাচ্ছি আপনাদের আশীর্বাদে। কখনো লাগে কখনো লাগে না, কিন্তু কি করব বলুন, আর তো কিছু নেই। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।